জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের নবজন্ম হয়েছে, সূচনা হয়েছে নতুন বাংলাদেশের। সনদের স্বাক্ষরের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ বর্বরতার যুগ থেকে সভ্যতার যুগে যাত্রা শুরু করল সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের মাধ্যমে সনদের স্বাক্ষরের ঐতিহাসিক এই মুহূর্তের জন্য জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকেল ৫টায় বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হলো বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। সনদে সই করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। অনুষ্ঠানের আরও বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আর জুলাই যোদ্ধারা এ বিষয়ে কি বলছেন এবং প্রত্যেকের মধ্যে আপনি কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? পূরণ না হওয়াতে তারা এখানে অংশ দেননি এবং তাদের ছাড়াই এই স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ, যার মাধ্যমে এই দলিলটির মাধ্যমে আগামীর পথ। প্রথমেই ঠিক ৪টার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যথারীতি এখানে উপস্থিত হয়েছেন। তার আগে অতিথিরা উপস্থিত ছিলেন এবং যাদেরকে আমন্ত্রিত অতিথি যারা স্টেজে থাকার কথা তারা ছিলেন। আমরা জানি যে এরই মধ্যে কিছু দল আলোচনায় ছিল জাতীয় ঐকমত্যের, তাদের এখানে সই করারও কথা ছিল, কিন্তু তাদের কিছু ব্যাপারে খসড়াটা পাওয়ার পরে তাদের কিছু ব্যাপারে আপত্তি ছিল, তাদের দাবি দাওয়া পূরণ না হওয়াতে তারা এখানে অংশ নেননি এবং তাদের ছাড়াই এই স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ, যার মাধ্যমে এই দলিলটির মাধ্যমে আগামীর রাজনীতির পথ ঠিক করা হলো, আগামী শাসকদের জন্য একটি শাসন তৈরি হলো বলে সরকার থেকে বলা হচ্ছে। এবং যারা যারা আলোচনায় ছিল, যারা যারা এখানে সংশ্লিষ্ট, প্রত্যেকেরই এমন একটি আশা, এমন একটি প্রত্যাশা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের তিনি আলী রিয়াজ তিনি বক্তব্য রাখেন। তিনিও বলেছেন যে এটি একটি দলিল হিসেবে কাজ করবে, সবার মতামতের ভিত্তিতে এটি করা হয়েছে এবং এটি একটি দলিল হিসেবে কাজ করবে, আগামী রাজনীতির পথ ঠিক করবে যে আসলে বাংলাদেশের রাজনীতিটা কোন পথে যাওয়া উচিত, কোন পথে যাচ্ছে, ভালো পথে যাওয়া উচিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরের মতো আজও বললেন যে এটা আসলে আমাদের ঐক্যের প্রতীক হয়ে থাকবে। এই দলিলটা বিশ্বের বুকে আমাদের জন্য একটা বিশাল উদাহরণ তৈরি করবে, শুধুমাত্র জাতির জন্য না, বিশ্ববাসীর জন্য। এটি পাঠ্যপুস্তকে থাকবে এই দলিল। তিনি বারবার করে বলছেন যে যারা আমাদের তরুণ, যাদের মাধ্যমে নতুন বাংলাদেশ এসেছে, তাদেরকে নিয়ে এই দলিলটি বাস্তবায়ন যেন করে আগামীতে যারা নির্বাচনে সরকার আসবে তারা। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারটি তিনি আবারও নিশ্চিত করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্যের ভিত্তিতে আজ যে ঐক্যটা প্রদর্শিত হলো সেই ঐক্যের ভিত্তিতে নির্বাচনটি হবে। নির্বাচনটা কিভাবে হবে, কিভাবে করলে ভালো হবে, সেটির জন্য আবার এক দফা আলোচনার তিনি আয়োজন করতে চান, সেরকমই একটা ইঙ্গিত দিয়েছেন। হয়তোবা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেরকম একটি দলিল আমরা পেয়েছি, সেরকমই হয়তোবা নির্বাচন কেন্দ্রিক আবারও একটু আলোচনা হয়তোবা রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হতে পারে, যেটি তিনি এ ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন। তার মানে হচ্ছে যে কি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ঐক্যের শাসকে পরিণত হতে পারবে না। পরিণত হতে না পারে, বৈষম্যমুক্ত যাতে সমাজ তৈরি হয়, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেন বৈষম্যমুক্ত সমাজ যেন সমুন্নত থাকে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে কিন্তু নতুন বাংলাদেশ চলছে এবং সেই প্রতিষ্ঠা করার জন্য, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু জুলাই জাতীয় সনদটি হচ্ছে। এই যে একটা ভালো উদ্দেশ্যের কথা বারবার করে বলা হচ্ছে, সেটি কতটা ভালো থাকবে, সেটি কতটা সফল হবে, সেটি নির্ভর করছে সবারই ঐকমত্যের ভিত্তিতে যে এই দলিলটা আসলে কিভাবে তারা বাস্তবায়ন করবেন। সেটি আসলে শুধুমাত্র দলীয় স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, পরিবারের স্বার্থ নয়, সেটি যেন হয়ে ওঠে জাতীয় স্বার্থ, শুধুমাত্র জনগণের স্বার্থের হিসেবে, যাতে করে বিশ্বের বুকে বাঙালি জাতি, বাংলাদেশিরা সেটা বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকতে পারে। প্রধান উপদেষ্টা এও বলছেন
যে নির্বাচনটি আসবে সামনে, যারা শাসনে আসবে তারা যাতে তরুণদেরকে নিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে যান, জুলাই সনদ থেকে প্রতিষ্ঠা করার ব্যাপারে তরুণদেরকে যেন কাজে লাগান এবং আমাদের এই তরুণরা যে নতুন বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ দিয়েছে তাদের অবদানের স্বীকৃতি, তাদের যে ভূমিকা, তাদের যে ন্যায্য পাওনা সেগুলো এখানে অঙ্গীকার নামার মধ্যে এসেছে এবং সরকার থেকে বারবার করে অবদানের স্বীকৃতি হিসেবে দেন। আর বারবার করে ডক্টর এটাও বলছেন রাজনৈতিক দলগুলোর কথা শুনলে মনে হয় যে তাদের মধ্যে কোনো মিলমিশ নাই, তাদেরকে আসলে একই প্ল্যাটফর্মে আনা যাবে কিনা, তাদেরকে আসলে ঐকমত্যে আনা যাবে কিনা, এটা নিয়ে কিন্তু দোদুল্যমান পরিস্থিতি ছিল। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো আন্তরিকতা দেখিয়েছেন, মত ছিল, তর্ক ছিল, কিন্তু তর্কের অবসান যেন ঘটে, অন্তত জাতীয় স্বার্থে যেন তর্কের অবসান ঘটে বা সবাই মিলে একমত হন, সেই চেষ্টারই অংশ হিসেবে জুলাই সনদ হয়েছে এবং এই যে ঐক্য প্রতিষ্ঠা হলে সেই ঐক্যের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে, আগামী রাজনীতি পরিচালিত হবে এবং স্বৈর শাসককে প্রতিহত করা যাবে। এটাই হচ্ছে সরকারের প্রত্যাশা এবং জুলাই সনদের উদ্দেশ্য। দেখা যাচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে আবারও কোনো আলোচনা যদি শুরু হয় তাহলে অবশ্যই এই ধরনের একটা আয়োজন থাকবে এবং নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আরেকটু দমমান পরিস্থিতি হবে। কারণ এখন বাংলাদেশের যে পরিস্থিতি, দলগুলো এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, কেউ তো নির্বাচনের তারিখ নিয়ে খুশি, কেউ তো আবার বলছেন যে কি গণভোটের আগে হতে হবে। সবারই আসলে মতামত খুবই প্রয়োজন। এই মত বিমত কিন্তু হতাশা তৈরি করে না, বরং আশা তৈরি করে। রাজনীতির তর্ক বিমত সবই রাজনীতির সমস্যা। সুইটি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এই মুহূর্তে চলছে 7 মিনিটের প্রামাণ্যচিত্র। আমরা সেই অনুষ্ঠানে সরাসরি চলে যাব। আজ আমরা সমবেত হয়েছি একজন নায়কের গল্প শোনাতে। তার আগে অন্য একটা প্রসঙ্গ বলি। একবার ভাবুন তো, পৃথিবীর এমন একটা দেশের কথা যে দেশে 4 দিন কোনো সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ব্যাংকগুলো ফাঁকা। এর সাথে আছে ক্রমাগত বাইরে উস্কানি আর ষড়যন্ত্র। এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে, সবাই মিলে কলকারখানা চালু রেখেছেন। পড়শির ঈদ, পূজা, বড়দিনে হাসি মুখে পাশে থেকেছেন। এই যে আপনারা সবাই মিলে আমির জায়গায় লিখলেন আমরা, এই জাদুতেই আমরা ধ্বংসস্তূপ থেকে আজকের এই মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছি। আমাদের পেছনে আছে রক্ত, গুমঘর, জমটুপির গন্ধ। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না, ঠিক বিপের সাথে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি, কথা বলতে পারতেছে একটা জীবন্ত কিছু একটার সাথে। আমাদের শরীরটা আবরার ফাহাদের মতো নিথর হয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে। পিলখানা থেকে মাত্র 300 গজ দূরে সকাল 10:30 থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল একটি আদেশের জন্য, মুভ ফরওয়ার্ড। সে আদেশটি আর আসেনি। আমাদের পায়ে পায়ে জড়ানো ছিল শিকল, আর আমাদের সামনে মরে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। আমাদের কন্যারা এখনো বাবার ছবি বুকে নিয়ে ঘুমায়, যে বাবারা কোথায় আছে কেউ জানে না। আমাদের বোনেরা সন্ধ্যার গম্ভীর নদীর বুকে গিয়ে ফিসফিস করে বলে, ও নদী, তোমার বুকে কি ফেলে গেছে ওরা আমার ভাইকে? ভাই এরকম কখনো দেখছেন যে র্যাব ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন, বা হাতে বাঁধা, চোখ বাঁধা এরকম মানুষদেরকে? 1 জুলাইতে আমাদের ভাইদের বোনদের পাখির মতো গুলি করে মেরে ফেলেছে ওরা।
অথচ তারা হতে চেয়েছিল সকালবেলার পাখি। আমাদের ভাইয়েরা চিঠি লিখে কোথায় হারিয়ে গেছে। একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। আর আমাদের মায়েরা তাই আজও মাতম করছে ঘরে ঘরে। আমাদের বাবাদের চোখ আগুনের মতো হয়ে আছে, আমরা আজও তাকাতে পারিনি সেই চোখে। বাবার কাছে ছিল লাশ, যেই বাবা বহন করছে সেই। আমাদের চোখের সামনে আমাদের ঘাম ঝরা অর্থ লুট করে নিয়ে গেছে লুটেরা। পুরো জিনিসটি আসলে একটা লুণ্ঠন প্রক্রিয়া, যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন, তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকোমোডেট করেছে। আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন ডিজিএফআই এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই ব্যাংকগুলোকে তারা দখল করে নেয়। আমরা এই সব পার হয়ে আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আজ।